করো। আচ্ছা, এবার দেখো আমাদের হচ্ছে টোটাল 7টা পার্ট দেখাচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে। আমরা যখন একটা সিস্টেমকে ডেভেলপ করি মোটামুটি 7টা পার্ট আমাদেরকে ফুলফিল করতে হয়। ফার্স্টে হচ্ছে আইডেন্টিফাইং প্রবলেম, অপরচুনিটিস, টিপস। আমাদের শুরুতে প্রবলেমকে আইডেন্টিফাই করতে হবে। প্রবলেম আইডেন্টিফাই না করলে আমরা আসলে কিসের উপরে কাজ করব সেটা আমরা বলতেই পারবো না বা বুঝতেই পারবো না। দেন আমাদের আসতে হয় হচ্ছে ডিটারমাইনিং হিউম্যান ইনফরমেশন রিকোয়ারমেন্ট। আমরা যখন একটা প্রবলেমকে আইডেন্টিফাই করে ফেলবো, মানে আমরা আসলে কি কি কাজ করছি, কিভাবে করছি, এইসব আর কি, কেন করব, এইগুলো যখন আইডেন্টিফাই করে ফেলবো কোন পারপাসে করছি, তারপরে আমাদের চিন্তা করতে হবে একজন মানুষ আসলে আমাদের কাছে কি চাচ্ছে। লাইক দ্যাট হিউম্যান ইনফরমেশন রিকোয়ারমেন্ট, আমাদের মানুষের কাছ থেকে তাদের রিকোয়ারমেন্ট গুলো নিতে হবে। লাইক তুমি আমাকে বললা যে ম্যাম আমাকে একটা সফটওয়্যার ডেভেলপ করে দেন আমাদের ক্লাস যাতে আমরা অনলাইনে কন্ডাক্ট করতে পারি, সাপোজ এরকম একটা সফটওয়্যার ডেভেলপ করে দেন। তো শুরুতে আমার মাথায় আসলে প্রিলিমিনারি যে সব প্রবলেম, অপরচুনিটিস, অবজেক্টিভস গুলা আসবে সেগুলো আমি কিন্তু সাজায় ফেলবো। আচ্ছা, অনলাইনে ক্লাস নিতে হলে আসলে কি কি করতে হবে, মোর ইন্টারেক্টিভ করার জন্য আমাদের কি কি করা উচিত, এইগুলা করব। এইটা যাবে হচ্ছে পার্ট ওয়ানে। সেকেন্ড পার্টে এসে আমি চাইবো যে আসলে আমার স্টুডেন্টরা আমাকে যখন বললো যে একটা সফটওয়্যার ডেভেলপ করতে, তারা আসলে আমার কাছে কি কি রিকোয়ারমেন্ট চায়, তাদের কি রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট গুলা আমি আগে তাদের কাছ থেকে নিব। এই রিকোয়ারমেন্ট গুলা কিন্তু লিখিত নিতে হয় একটা তোমার প্যারাগ্রাফ বা হচ্ছে এসে টাইপের। এসে আমরা যেভাবে লিখি ঠিক রিকোয়ারমেন্ট গুলো ওইভাবে লিখতে হয়। ওই রিকোয়ারমেন্ট গুলা নেওয়ার পরে আমাকে চিন্তা করতে হবে যে আমি আসলে কি ডেভেলপ করছি। লাইক অ্যানালাইজিং সিস্টেম নেটস, আমাকে অ্যানালাইজ করতে হবে আমাদের, আমি যে সিস্টেমটা ডেভেলপ করছি সেই সিস্টেমটায় আসলে কি কি দরকার আছে, হিউম্যান যা আমার কাছে চেয়েছে সবগুলো আমি কি দিতে পারবো কিনা, বা কোনটা ইম্পসিবল কোনটা পসিবল, এই সমস্ত ব্যাপারে আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইজিং এর পরে আমাদেরকে আসতে হয় হচ্ছে ডিজাইনিং দ্য রিকমেন্ডেড সিস্টেম। আমাদের অ্যানালাইসিস করার পরে গিয়ে আমাদেরকে ডিজাইন করতে হয়। দ্যাট মিনস আমরা যখন হচ্ছে অ্যানালাইসিস করলাম, করার পরে আমাদের এই সিস্টেমটা কিভাবে ডিজাইন করলে পরে আসলে ভালো হবে সেই ব্যাপারে ফোকাস করতে হয়। এই জন্য আমাদের একজন ডিজাইনার লাগে। একটা সিস্টেম যখন আমরা ডেভেলপ করি মাস্ট বি ডিজাইনার লাগেই। এখন ডিজাইনিং এর পরে গিয়ে আমাদের শুরু স্টার্ট করতে হয় হচ্ছে ডেভেলপিং এন্ড ডকুমেন্টিং সফটওয়্যার। আমাদেরকে ডেভেলপ করতে হয়। ডেভেলপ মানে হচ্ছে কোডিং করতে হয়। যখন আমাদের ডিজাইনিং এর পার্ট শেষ তারপরে কি আমরা কোডিং স্টার্ট করি। নরমালি সিস্টেম ডিজাইন করার জন্য আমাদের ডিজাইনের পার্ট পর্যন্ত যখন ফুল রেডি, শুধুমাত্র ডেভেলপিং এর কাজ তখন স্টার্ট হবে, আগে থেকে ডেভেলপমেন্ট শুরু হয় না। ডেভেলপমেন্ট শুরু হওয়ার সাথে সাথে ওটার একটা ডকুমেন্টারি থাকতে হবে। ডকুমেন্টারি কি জিনিস, আমাদের যেই দেখবা তোমাদের বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ করলে একটা এস এসপিএসএস একটা ফাইল দেয় তোমার, ওই যে ম্যানুয়াল যেটাকে আমরা বলি, আমাদের যে ম্যানুয়াল কিভাবে ইউজ করতে হবে, কি করতে হবে, কিভাবে কাজ করে, এই সমস্ত ম্যানুয়াল গুলো যেটাতে থাকে, ম্যানুয়াল বুক, ওই ম্যানুয়াল বুকটা আসলে রেডি করতে হয়। কারণ আমাদের এই সফটওয়্যারটা যে ডেভেলপ করবে সে তো জানে না আমি কেন কিভাবে কোন পারপাজে ইউজ করছি। তো তাকে জানানোর জন্যই আমাদের আসলে ওই ডকুমেন্টটা রেডি করতে হয়। ডকুমেন্ট পড়ে পড়ে ইউজাররা জানে যে আমরা, তারা কিভাবে ইউজ করবে। এরপরে আসে যখন ডেভেলপমেন্ট শেষ হয়ে যায় এবং ডকুমেন্টেশনও শেষ হয়ে যায়, তারপরের পার্টে গিয়ে হচ্ছে আমাদের টেস্টিং স্টার্ট হয়। টেস্টিং এন্ড মেইনটেইনিং দ্য সিস্টেম, দ্যাট মিনস আমাদের সিস্টেমটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। যদি ঠিকঠাক মতো কাজ করে থাকে দ্যাটস ফাইন। যদি ঠিকঠাক মতো না কাজ করে তাহলে আবার কি করে, কোডারের কাছে ব্যাক করে যে আপনার এই জায়গায় এই সফটওয়্যারে বাগ আছে, এটা আপনি হচ্ছে কমপ্লিট করে আবার দেন। তো টেস্টিং আবার বিভিন্ন রকমের আছে, ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং। তো এইগুলা তোমরা হয়তোবা জানবা ফার্দার যখন হচ্ছে অন্য ওই টেস্টিং নিয়ে এসকিউএ বা কিউএ, কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে পড়াশোনা করবা, তখন এই টেস্টিং এর বিভিন্ন পার্ট গুলো জানতে পারবা। এরপর এর সাথে সাথে ধরো টেস্টিং তো হইলো, টেস্টিং এর সাথে সাথে আসলে মেইনটেনেন্সটাও কন্ট্রোল করা হয়। মেইনটেনিং কিভাবে করে, মেইনটেনিং করে তোমার
একটা সিস্টেম রান করছে, কোথাও গিয়ে যদি হয়ে যায়, ক্র্যাশ করে, তো ওই জায়গাটা আসলে কোডারের জন্য বা টেস্টারের জন্য আমাদের একটা লোক নিয়োজিত থাকে যে কিনা মেনটেন করতে পারে আমাদের ওই সিস্টেমটা। এরপরে একদম লাস্ট পার্টে যখন টেস্টিং করা শেষ, মেইনটেনেন্স করা শেষ, তখন গিয়ে আমরা পাই হচ্ছে ইমপ্লিমেন্টেশন এন্ড ইভালুয়েশন দ্য সিস্টেম। ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে আমরা তোমাদের কাছে কোন একজন ডেভেলপার বা কোন একজন ক্লায়েন্টের কাছে তার প্রোডাক্টটা আসলে সেল করে দিবে বা কমপ্লিটলি ব্যাক করে দিবে। সো হচ্ছে আমাদের সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের এই 7টা পার্ট। এই 7টা পার্ট তোমাদের জানতে হবে। শুরুতে, একদম শুরুতে যেটা ছিল, আইডেন্টিফাই করতে হবে প্রবলেম, এরপরে হচ্ছে হিউম্যান রিকোয়ারমেন্ট নিতে হবে, এরপরে অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজিং এর পরে হচ্ছে ডিজাইন করতে হবে, ডিজাইনিং এর পরে ডেভেলপমেন্ট এন্ড ডকুমেন্টিং, এরপরে টেস্টিং, এরপরে গিয়ে ইমপ্লিমেন্টেশন। তো হোপফুলি তোমাদের এইটুকু পার্ট মোটামুটি ঝামেলা হওয়ার কথা না। ম্যাম লাইফ সাইকেলে 5টা থাকলে কোনটা কোনটা বাদ যায়? লাইফ সাইকেলে আসলে 5টার মধ্যে যেমন ধরো এই যে আইডেন্টিফাইং প্রবলেমটা, এটার দরকার ছিল না। ম্যাম 7টা জায়গায় 5টাও কি দেওয়া যাবে? হ্যাঁ, 5টাই মেইনলি ধরো এই যে আইডেন্টিফাইং প্রবলেম, অপরচুনিটিজ এন্ড অবজেক্টিভস, এটার দরকার ছিল না। আর একটা হচ্ছে অ্যানালাইজিং আর ডিজাইন, এই দুইটা পার্ট একসাথে থাকে। তো তোমরা যদি কেউ 5টাও দিতে চাও দ্যাটস ফাইন, বাট এখানে যেহেতু 7টা আছে, 7টা দিতে পারো। অ্যানালাইজিং আর ডিজাইনিংটা একসাথে করে দিবা, দুইটা অ্যানালাইজ আর ডিজাইন আসলে একই সাথে হয়। আর এইটা নরমালি না দিলেও কোনো সমস্যা নাই, আর বাকিগুলা থাকতে হয়। হিউম্যান রিকোয়ারমেন্টস নিতে হবে, টেস্টিংও করতে হবে, ডেভেলপমেন্টও করতে হবে, ইমপ্লিমেন্টেশনও করতে হবে, সাথে অ্যানালাইজিং আর ডিজাইন। তো এইটা কিন্তু স্টেপ বাই স্টেপ হতে হবে, যেমন 1 এর পরে 2, 2 এর পরে 3, এভাবেই আসতে হবে, এটার কোনো বিকল্প নাই। এটা কিন্তু উল্টাপাল্টা হলে তোমরা কিন্তু মার্কস লুজ করবা। তো এটা যেভাবে আছে সাইকেল অনুযায়ী ওভাবে দিতে হবে। আচ্ছা, এখন আমরা যদি সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের পরে এসে এখানে একটা পার্ট আছে, দেখো হিউম্যান এইচসিআই, কেউ কি এটার নাম শুনেছো? প্রথম দিন বলছিলেন আপনি। কি বলেছিলাম বলো তো? তো বলতে পারবা এইচসিআই? হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। এসসিআই মিন্স হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। এখানে মানুষের সাথে কম্পিউটারের যে ইন্টারাকশনটা যেভাবে হয় তাকে আসলে এইচসিআই বা হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন বলা হয়ে থাকে। তো আমরা নরমালি হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনকেই আসলে ইনকর্পোরেট করতে চাই সব জায়গায়। দ্যাটস ওয়াই আমাদের সিস্টেম গুলো আসলে মোর ইন্টারাক্টিভ হয়। দেখো এখানে লেখা আছে, the demand for analysts who are capable of incorporating ACI into the system development process keep increasing as companies begin to realize that the quality of systems and the quality of work life can be improved by taking a human-centered approach at the outset of a project. So আমাদের এখানে কয়েকটা টার্মিনোলজি আছে, আমরা যদি ফার্স্টে দেখি, দেখো হিউম্যান সেন্টার্ড অ্যাপ্রোচ, এটা একটা টার্ম। হিউম্যান সেন্টার্ড অ্যাপ্রোচ এটা একটা টার্ম। ইনকর্পোরেটিং এইচসিআই এটা একটা টার্ম। দেন হচ্ছে কোয়ালিটি অফ সিস্টেমস। আচ্ছা, এখানে 3টে জিনিস নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। একটা হচ্ছে ইনকর্পোরেটিং এইচসিআই, আরেকটা হচ্ছে কোয়ালিটি অফ সিস্টেমস, আরেকটা হচ্ছে হিউম্যান সেন্টার্ড। দ্যাট মিনস আমরা যদি কোনো সিস্টেমকে হিউম্যানের সাথে ইনকর্পোরেট করতে চাই,
তাহলে আমাদের মাস্ট বি ইনকর্পোরেট মানে কি, এটা হচ্ছে ইনক্লুড করা। সো আমরা যদি কোনো সিস্টেমকে ইউজারের সাথে ইন্টারঅ্যাক্টিভ করতে চাই, তাহলে আমাদেরকে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে এইচসিআই। এইটাকে ইনকর্পোরেট করতেই হবে সিস্টেমে, মানে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনকে আমাদের ইনকর্পোরেট করতেই হবে কোন একটা সিস্টেমের মধ্যে, যদি আমরা মোর ইন্টারঅ্যাক্টিভ করতে চাই। এখন একটা সিস্টেম অটোই চলতেছে, তোমার কোনো কাজ নাই, তাহলে কি এটা কি হিউম্যান ইন্টারঅ্যাক্টিভ হবে? হবে না। ও তো অটো চলতেছে, তুমি কিন্তু কোনো মজা পাবা না, দেখে দেখে কোনো মজা পাবা। বাট তুমি যদি ফিজিক্যালি কোনো কাজ করো, কোনো কিছু ওকে দাও, কোনো ইনপুট দাও, কোনো কিছু ওকে কন্ট্রোল করো, তাহলে কিন্তু তুমি মজা পাবো এই সিস্টেমটা দেখে। এটাকেই বলে হচ্ছে এইচসিআই বা ইনকর্পোরেটিং এইচসিআই। দেন হচ্ছে কোয়ালিটি অফ সিস্টেমস। আমরা জানি একটা জিনিসের কোয়ালিটি মেজার করার জন্য আসলে কিছু স্ট্যান্ডার্ড আছে। তুমি কিভাবে বলবা যে এই সিস্টেমটা আসলে ভালো নাকি খারাপ? তো এই কোয়ালিটিটাকে তোমার এনশিওর করতে হবে যে এটা আসলে ভালো বা এটা আসলে খারাপ। ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী আইট্রিপল তে কিছু স্ট্যান্ডার্ড আছে, তারপর তোমার আরো কি বলে ইন্টারন্যাশনাল কিছু অর্গানাইজেশন আছে যারা বিভিন্ন স্ট্যান্ডার্ড আসলে সেট করে দেয়। নর্মালি এখন যারা মানে টপে আছে স্ট্যান্ডার্ড সেট করার জন্য, তারা হচ্ছে আমাদের জন্য মানে টেকনোলজিক্যাল সাইডে তারা হচ্ছে আইট্রিপল। এছাড়াও আরো বিভিন্ন রকমের আছে, বাট টপ র্যাঙ্ক যেহেতু আইট্রিপল, আমরা আইট্রিপল কেই ফলো করে থাকি। তো কোয়ালিটি আমাদের এনশিওর করতে হবে। এখন কোয়ালিটি এনশিওর করার জন্য আমি আগেই বলেছি, যদি হিউম্যান ইন্টারঅ্যাক্টিং না হয় কোনো সিস্টেম, তাহলে সেটা আসলে ভালো হয় না, সেটা কোনোভাবেই কোয়ালিটিফুল হয় না। তো এই কোয়ালিটিটাকে এনশিওর করার জন্য আমাদের এইচসিআই দরকার হয়। আরেকটা জিনিস দেখো, বাই টেকিং এ হিউম্যান সেন্টার্ড মানে হচ্ছে পুরো সিস্টেমটাই আসলে মানুষ দ্বারা পরিচালিত হবে। যদিও অটোমেটিক্যালি অনেক কিছু হবে, বাট ফুল কন্ট্রোল থাকবে আমাদের হিউম্যানদের উপরে। সো আমরা এই যে এইচসিআই এর ব্যাপারটা নিয়ে আসলাম, এই এইচসিআই এর থ্রুতে আমরা কয়েকটা জিনিস এনশিওর করতে পারি। সেটা হচ্ছে আমাদের সিস্টেমের কোয়ালিটি এনশিওর করতে পারি, আমাদের সিস্টেমকে নতুন টার্মে বলতে পারি যে এটা আসলে হিউম্যান সেন্টার্ড। প্লাস আমি এইটাও এনশিওর করলাম হিউম্যান সেন্টার্ড যেহেতু, তাহলে আমার এটার মধ্যে এইচসিআই ইনক্লুডেড হয়েছে। আর এইচসিআই মোস্ট 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 তোমার এখন পপুলার একটা মানে কি বলবো টপিকস, হট টপিকস বলতে পারো। এসিআই এর প্রচুর কাজ হচ্ছে, তোমরা চাইলে নিয়ে পড়াশোনা করতে পারো ইজিলি। যদিও সাবজেক্ট ইয়াটা ইজি, বাট তারপরেও তোমরা পড়াশোনা করে যেতে পারো। এটা যদি কারো রিসার্চের আগ্রহ থেকে থাকে, তাহলে এসিআই নিয়ে একটু হালকা পাতলা পড়াশোনা করলে দেখবা ভালো টপিকস পেয়ে গিয়েছো। বা সামনে যদি কারো ডিফেন্স থেকে থাকে, এসিআই নিয়ে পড়াশোনা করতে পারো আর কি। সো আমাদের এসডিএলসি এর মধ্যে আমাদের ফার্স্ট এর যে পার্টটা ছিল আইডেন্টিফাইং প্রবলেম, অপরচুনিটিজ এন্ড অবজেক্টিভস। সো ওই পার্টের মধ্যে আসলে আমরা কি কি করব, কি কি অ্যাক্টিভিটি আছে এবং আমাদের আউটপুটটা কি হবে, আমরা আমরা কি কাজ করব এবং কাজটা করার পরে আসলে কি আউটপুট পাবো, সেটা নিয়ে এখানে আলোচনা করা আছে। দেখো এখানে আসলে কিছুই করব না, আমরা আমরা জাস্ট হচ্ছে ইন্টারভিউ নেব। ইন্টারভিউ কাদের নিব? শুধুমাত্র আমাদের যে ইউজারটা থাকবে ওই ইউজারের ইন্টারভিউ নেব। আমাদের যে ইউজার আছে তাদেরকে জিজ্ঞেস করব যে আসলে তারা কি চায়। সো এই ইউজার ম্যানেজমেন্ট আমরা এই পার্টের মধ্যে আইডেন্টিফাই প্রবলেমের মধ্যে আমরা আসলে কিসের উপরে কাজ করছি, কোন সফটওয়্যার ডেভেলপ করছি, তার মধ্যে আমাদের এই ইউজার ম্যানেজমেন্ট ইন্টারভিউটা থাকতে হবে। সো শুরুতে গেল ইউজার ম্যানেজমেন্ট, দেন হচ্ছে সামারাইজিং দা নলেজ অবটেইনড। আমরা আসলে আমাদের ব্রেইনে, আমরা ডেভেলপার হিসেবে, অ্যাজ এ ডেভেলপার বা সফটওয়্যার অ্যানালিস্ট হিসেবে আমরা সামারাইজ করব যে আসলে আমরা কি কি নলেজ অবটেইন করেছি, যেই যেই নলেজ গুলো আমরা পেয়েছি সেই নলেজ গুলা আমরা আসলে সামারাইজিং করব। লাইক আমরা অনলাইনে ক্লাস নিতে চাচ্ছি, এরকম একটা সফটওয়্যার ডেভেলপ করব। সো এই সফটওয়্যারটা ডেভেলপ করতে হইলে আমাদের আসলে সফটওয়্যারের মধ্যে কি কি থাকতে হবে। সো সো এইটা করার জন্য আমাদের কি করতে হবে, কয়েকটা জুম, গুগল মিট,
বা টিম ভিউয়ার, এরকম আরো কিছু সফটওয়্যার আছে না যাদের থ্রুতে আমরা অনলাইনে কনফারেন্স করতে পারি, ক্লাস নিতে পারি। সো ওদের কাছ থেকে আমি কি নলেজ গেইন করবো এবং সেটার সামারি করবো যে আসলে কি কি ফিচার লাগে। সামারি করার পরে এস্টিমেটিং দ্য স্কোপ অফ দ্য প্রজেক্ট, দ্যাট মিনস আমাকে এই প্রজেক্টের স্কোপটা কতটুকু সেইটাকে এস্টিমেট করতে হবে। স্কোপ যদি আমি জেনে যাই দেন আমি আগাতে পারবো। আসলে এই স্কোপ বলতে কি, স্কোপ বলতে বোঝাচ্ছে তোমাদের এই সফটওয়্যারটা ডেভেলপ করলে আলটিমেটলি আসলে কারা উপকৃত হবে বা কতটুকু আমার মার্কেট প্লেসে ভ্যালু থাকবে সেই জিনিসটা আমাকে জানতে হবে। তো আমরা এই স্কোপটা নিয়ে আসলে চিন্তা করব বা এস্টিমেট করব যে আসলে কতটুকু স্কোপ আছে। দেন হচ্ছে ডকুমেন্টিং দ্য রেজাল্ট। এই ডকুমেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, বুঝতে পেরেছো? এই ডকুমেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আমি কি কি পেয়েছি সবকিছু লিখে ফেলা, পার্ট বাই পার্ট লিখে ফেলা, পয়েন্ট আকারে হোক যেভাবে হোক। আমার এই ডকুমেন্টেশনটা পরবর্তীতে গিয়ে কাজে লাগবে, না হলে পরবর্তী স্টেপে গিয়ে আসলে আমরা কিছুই করতে পারবো না। তো আমাদের এইগুলা ছিল আমাদের মোটামুটি অ্যাক্টিভিটির মধ্যে। আমাদের এই চারটা, ফার্স্ট ইন্টারভিউ নিতে হবে, দেন হচ্ছে সামারাইজ করতে হবে, স্কোপ আইডেন্টিফাই করতে হবে, দেন হচ্ছে ডকুমেন্টেশন করতে হবে। এরপরে আসি হচ্ছে আউটপুটের মধ্যে। আউটপুট কি বলেছে দেখো, feasibility report containing problem definition and objective summaries from which management can make a decision on whether to proceed with the proposed project। feasibility report নিতে হবে আমাদের প্রবলেম ডেফিনিশনের মধ্যে বা অবজেক্টিভ সামারির মধ্যে। আমরা আসলে ফিজিবিলিটি নিব। এখন ফিজিবিলিটি বলতে পারো যে আসলে এই জিনিসটা কি আমরা জানি না। এই ফিজিবিলিটি হচ্ছে, ধরো আমরা একটা লেয়ার্ড চকলেট খেয়েছো না, ধরো হচ্ছে কিটক্যাট। কিটক্যাটের মধ্যে আসলে কি হয়, কিটক্যাটের মধ্যে কি হয় বলতে পারবা কেউ? ম্যাম, কিটকেটের মধ্যে আসলে ভিতরে হচ্ছে ক্রাঞ্চি টাইপের একটা ইয়ে দেয়া থাকে, আর তার উপর দিয়ে একটা চকলেটের একটা লেয়ার দেয়া থাকে। লেয়ার দেয়া থাকে, এক্স্যাক্টলি। এই যে লেয়ারটা দেয়া থাকে আসলে কেন, কোত্থেকে আসছে এই আইডিয়াটা? কেন আসলে ওই যে চকলেট, এটা তো আসলে চকলেট, এটাতে ওই ক্রাঞ্চি টাইপের কেন থাকে? কোন আইডিয়া আছে? ম্যাম ওই ভেতরের জিনিসটা কি ভালো থাকবে এর জন্য দেওয়া? না, শুরুতে আমরা ওই যে আরেকটা চকলেট খাই গোল গোল, আটটা থাকে একটা প্যাকেটের, একটা ইয়ার বক্সের মধ্যে প্রায় জি তিন ম্যাম। চারটা লেয়ার থাকে। ওই চকলেটের নাম জানো কি, মনে আছে কারো? গোল টাইপের একটা প্যাকেটের মধ্যে থাকে, তোমার হচ্ছে লাইব্রেরির যে ইয়াতে থাকে, বক্সের মধ্যে থাকে, যাই হোক অনেকটা কিটক্যাট টাইপের। ওইটাতে যেটা হয় দেখবা হচ্ছে তিন চারটা লেয়ার থাকে শুরুতে। শুরুতে ওরা যখন বিজনেস স্টার্ট করে, কিটক্যাটের অনেক আগে শুরুতে ওরা যখন বিজনেস স্টার্ট করে চকলেটের, শুধুমাত্র ভিতরে দেখবে একটা চকলেটের গোল একটা বল আছে, ওই বলটা দিয়ে স্টার্ট করেছিল। যখন এই চকলেটের বলটা এই গোল আকারে বড় দিছে, তখন দেখলো যে মার্কেটে আসলে তাদের চকলেটটা খুব বেশি যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ হচ্ছে মানুষ কিন্তু ডিরেক্ট মিষ্টিটা তুমি কতক্ষণ আসলে মুখে রাখতে পারবা। খুব বেশি যাদের পছন্দ তারাও কিন্তু অনেকক্ষণ মিষ্টি আসলে পছন্দ করে না। মিষ্টির পাশাপাশি যদি অন্য কোনো ফ্লেভার তুমি দাও তাহলে দেখবো ওই জিনিসটা মানুষ নিতে পারতেছে, বাট শুধু মিষ্টি দিলে ভিতর থেকে একটু কেমন জানি লাগে। তো যখন তারা মার্কেটে ওই বড় বলটা দিল চকলেটের, তখন দেখলো কি মার্কেটে আসলে প্রথম 2-1 দিন চললো ঠিকই, 2-4 জন নেয়, পরবর্তীতে আর খেতে পারে না মানুষ, কারণ হচ্ছে বেশি মিষ্টি, চকলেটটা ওইভাবে যাচ্ছে না। তো অনেক মার্কেট অ্যানালাইজ করলো, অ্যানালাইসিস করার পরে তারা আসলে দেখলো যে এই যে আমরা শুধুমাত্র মিষ্টি জাতীয় জিনিসপত্র দিচ্ছি, দ্যাটস ওয়াই আমাদের চকলেটটা আসলে যাচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি? ওরা একটা কাজ করলো, বিস্কিট টাইপের বা ক্রাঞ্চি টাইপের যে জিনিসগুলো আছে
ওই বলটার মধ্যে ওরকম একটা আবরণ দিয়ে দিল। এখন আবরণ দেওয়ার পরে তারা মার্কেট টেস্ট কিন্তু করছে। দেখো বিভিন্ন কোম্পানি আকিজ গ্রুপ বলো বা হচ্ছে ওই যে তোমার প্রাণ, ম্যাগি নুডলস, এরা কিন্তু তোমার মার্কেটে আসার আগে টেস্ট করে, বিভিন্ন স্কুলে যায় ফ্রি দেয়, বিভিন্ন কলেজে যায় ফ্রি দেয়, বিভিন্ন ইউনিভার্সিটি গুলাতে যায় ফ্রি খাওয়ায়, একটা ফর্ম ফিল আপ করে কেমন কোনটা টেস্ট ভালো। আবার যে লিকুইড বলতে হচ্ছে তোমার যখন জুস টুস বের করে ওরা বিভিন্ন কালারের বিভিন্ন টেস্টের নিয়ে এসে যেই ধরো 5টা বা 6টা আইটেম নিয়ে আসে, ওই 6টা আইটেমের মধ্যে যেটার মধ্যে ভোট বেশি পড়ে ওই আইটেমটাই ওরা মার্কেটাইজড করে, কারণ হচ্ছে ওইটা বেশি চলবে এরকম আর কি। তো ওই চকলেটটা কি করলো, ওই তোমার বিস্কিটের আবরণ দিয়ে মার্কেটাইজড করলো, করে দেখলো যে আগের যে বলটা শুধুমাত্র চকলেটের ছিল তার চেয়ে একটু বেশি হচ্ছে চলতেছে, তাদের চকলেটটা তাদের মানে মার্কেটে তার চেয়ে একটু বেশি চলতেছে, কারণ আগে মানুষ বিস্কিটের আবরণ পায় দেন হচ্ছে চকলেটটা খাচ্ছে। তো মিক্স আপ হয়ে আমাদের ওই যে তোমার সুইটনেসটা কিছুটা কমে আসতেছে এবং টেস্ট বাড়তেছে। এরপরে ওরা চিন্তা করলো যে আসলে শুরুতে যদি আমি বিস্কিটের লেয়ারটা দেই তখন মানুষের মুখে শুরুতে বিস্কিট লাগে, আমরা এক কাজ করতে পারি উপরে আরেকটা চকলেটের আবরণ দিয়ে দিই, বিস্কিটের উপরে একটা চকলেটের আবরণ দিব, ওই চকলেটের পরে বিস্কিট থাকবে তারপরে ওই বলটা থাকবে। এইটা দিয়ে আবার মার্কেটাইজ করে দেখলো 3 মাস পরে, করে দেখলো যে তার আগে যে ডাবল লেয়ার ছিল তার চেয়ে বেশি এই ট্রিপল লেয়ার আইটেমটা চলছে। যখন এটা মার্কেটাইজ ভালো মতো হইলো তখন তারা চিন্তা করলো ওকে ফাইন, আমরা 4টা বা 5টা লেয়ারের একটা চকলেট মার্কেটাইজ করে দিই। দেন হচ্ছে এই যে এখনকার যেই আমরা ওই যে গোল চকলেট গুলোর নামটা আমি ভুলে গেছি, বা কিটক্যাটের কথা বলো, কিটক্যাটও কিন্তু এখন ওই যে চকলেটের নিচে কিন্তু আমাদের বিস্কিট টাইপের বা ক্রাঞ্চি টাইপের জিনিস দেওয়া থাকে, শুধুমাত্র ওই যে চকলেটের সুইটনেসটাকে একটু তোমার অপটিমাম করার জন্য, মানুষের আর কি আহ, মানুষ যাতে প্রেফার করে এই উদ্দেশ্যে তারা এই কাজটা করছে। তো এই যে ওরা চকলেট নিয়ে 1 বছর তারা অ্যানালাইসিস করলো যে আসলে কোনটা বাজারে যাচ্ছে কোনটা যাচ্ছে না, এইটাকে বলে হচ্ছে ফিজিবিলিটি। ফিজিবিলিটি মানে হচ্ছে তারা চেষ্টা করে দেখেছে, যদিও তারা আগে শুরুতেই মার্কেটাইজ করে ফেলছে যেহেতু ফার্স্ট চকলেট কোম্পানি আসলে ওইটাই ছিল জাপানের। তো ওইখানে গিয়ে তারা এই কারণে ধরা খেয়েছিল যে আমরা আসলে মনে হয় মানে কি বলে বিজনেসটা হয়তো বা ধরা খেয়ে যাচ্ছে বা লস হচ্ছে। তারা কিন্তু বসে থাকে নাই, তারা কিন্তু একটার পর একটা অ্যানালাইজিং করে বের করে ফিজিবিলিটি বের করে নিয়ে আসছে। এখনকার চকলেট গুলা বা এখনকার যেসব প্রোডাক্ট গুলা বাজারে আসে এর জন্য আগেই তারা এটা স্যাম্পল হিসেবে বিভিন্ন জায়গায় আসলে সেন্ড করে যে মানুষ আসলে কিভাবে নিচ্ছে ফিজিবিলিটি টেস্ট করার জন্য। যখন এই ফিজিবিলিটি হয়ে যায় তখন হচ্ছে তারা রিপোর্ট করে প্রবলেম কি কি আছে, প্রবলেম ডেফিনেশন বা কোনটা আসলে কিভাবে কাজ করবে সেটা নিয়ে আসে এবং সেই অনুযায়ী প্রপোজ করে প্রজেক্টটা বাজারে কি আসবে। সিমিলারলি আমরা যখন একটা সিস্টেম ডেভেলপমেন্ট করব তখনও আমরা আমাদের ওই সিস্টেমের ফিজিবিলিটি টেস্ট করব, ফিজিবিলিটি টেস্ট করার পরে আমাদের প্রপোজাল লিখবো। যদি ফিজিবিলিটি টেস্ট না করি তাহলে কিন্তু আমাদের সফটওয়্যারটা একদম ফল করতে পারে। সো আমাদের এই যে আমরা আইডেন্টিফাই করলাম প্রবলেম, সেটার আউটপুট হিসেবে এই যে ইন্টারভিউটা নিলাম, সামারি করলাম বা হচ্ছে স্কোপ বের করলাম, ডকুমেন্টেশন করলাম, এগুলাই হচ্ছে আমাদের ফিজিবিলিটিটা বোঝাবে যে আমরা আসলে কি কি ক্রেতা চাচ্ছে আর আমরা কি কি দিব, কি কি তাদের এস্টিমেশন, আমরা আসলে কি কি তাদেরকে স্কোপ রেডি করে দিতে পারছি। এগুলাই হচ্ছে আসলে ফিজিবিলিটি টেস্টের একটা অন্যতম জায়গা আর কি। ফিজিবিলিটি ছাড়া আমরা কোনো সফটওয়্যার ডেভেলপ করতে পারবো না। আচ্ছা গেল। এরপরে আসি হচ্ছে ডিটারমাইনিং হিউম্যান ইনফরমেশন রিকোয়ারমেন্ট। এইটাতে আসলে আমরা ফুললি আইডেন্টিফাই করব আমাদের ক্লায়েন্টরা আসলে আমাদের কাছে কি চাচ্ছে। যদি ফুল আইডেন্টিফাই করতে যাই তাহলে আমাদের কি কি লাগছে, আহ আচ্ছা, ফুল আইডেন্টিফাই করতে গেলে আমাদের শুরুতে যেটা করতে হবে ইন্টারভিউ, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ইন্টারভিউতে তোমাদের কোয়েশ্চেনিয়ার রেডি করে নিয়ে যেতে হবে এবং
কোয়েশ্চেন করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখবা ইউজার যা চাচ্ছে তার উপরেও তোমার কিছু কোয়েশ্চেন আসতেছে। এর মানে তুমি আসলে কাকে ইন্টারভিউ নিচ্ছ? অ্যাজ এ ডেভেলপার, আমরা যদি একজন ডেভেলপারকে চিন্তা করি, ডেভেলপার আসলে নিবে কার কাছ থেকে ইন্টারভিউ? ইউজারের কাছ থেকে ইন্টারভিউ। মানে তোমার যে ক্লায়েন্ট থাকবে, তুমি ওই ক্লায়েন্টের কাছ থেকে ইন্টারভিউ নিবা। সো ক্লায়েন্টকে আমি কি কি জিজ্ঞেস করবো, এটা আগেও তুমি রেডি করে নিয়ে যেতে পারো ডকুমেন্টেশন। ওই ডকুমেন্টেশনটা যখন রেডি করবা, ওই ডকুমেন্টেশনের উপরে যখন তুমি কোয়েরি করা স্টার্ট করবা, দেখবা তোমার যে ইউজার আছে বা ক্লায়েন্ট আছে, তোমাকে কিছু জিনিস আবার উনিও বলছে, ওর বেসিসেও তোমার কিছু কোয়েশ্চেন রেডি হবে। তো আমাদের ইন্টারভিউটা এই পার্টের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে স্যাম্পলিং এন্ড ইনভেস্টিং হার্ড ডেটা। তার মানে হচ্ছে আমি যখন ইন্টারভিউ নিচ্ছি, আমার ইউজারকে মুর্শিদ ভাই আছেন? হ্যালো, হ্যাঁ খুরশেদ ভাই আছেন? জি ভাই। তো সুমনের জিজ্ঞেস করেন তো ও আছে কিনা। সুমন ভাইয়া আছেন নাকি ভাইয়া? আপনি তো ম্যামের কারেন্ট চলে গেছে। রায়ন ভাই এখন হোস্টিং এ আছে। ঘুমাই পড়ছে না? ম্যামের মনে হয় কারেন্ট চলে এসে ওয়াইফাই মোবাইলের নেট। আচ্ছা, তোমাদের সরি, আমার আসলে কারেন্ট চলে গেছিল। তোমরা কি শুনতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। ইয়েস কারেন্টটা আছে। আজকে প্রচন্ড ডিস্টার্ব করতেছে। তাহলে ম্যাম আজকে ছুটি পুরো দিন। লকডাউনের মতো সব জায়গাতে নেটের প্রবলেম বা কারেন্টের প্রবলেম। জি ম্যাম, তাহলে আজকে ছুটি। না না না, কেন ছুটি? আমি এটা ম্যাম একটু তাহলে একটু গল্প করবেন, ভালো লাগছে না। গল্প করবো। জি ম্যাম, আমরা জি ম্যাম। গল্প শুনতে ভালোবাসি। আমরা কথা শুনতে চাই। কি গল্প করবো বলো? যেমন ঠাকুরমার ঝুলি শুনান। ম্যাম অভিজ্ঞতা থেকে বলেন। কি টাইপের বলবো? ম্যাম, থিসিস বা প্রজেক্ট সম্পর্কে কিছু বলেন। পড়াশোনার বাইরে কথা বললে ভালো হয় ম্যাম। জি ম্যাম, পড়াশোনার বাইরে ম্যাম। গল্পটা হতে হবে পড়াশোনার বাইরে। অফ টপিক ম্যাম, অফ টপিক। পড়াশোনা রিলেটেড হলে সবচেয়ে ভালো ছিল। হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে জয়েন করার অভিজ্ঞতা বা কেমন লাগছে এই ব্যাপারে যদি বলতেন। আমাদের এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে অনেকে আছে পড়াশোনা করবে, তাদের সাথে একটা মোস্টলি ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে যদি একটু বিস্তারিত আলোচনা করতেন যে এই সাবজেক্টটা কিভাবে আমরা কমপ্লিট করলে মানে এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের সবচেয়ে ভালো হবে এবং আমরা ভালো কিছু ফিডব্যাক পাবো। আবার তো পড়ালেখাই চলে এলো। ওরে পাইলট ভাই, আস্তে আস্তে। ব্রিলিয়ান্ট ভাই, এরা সব এগুলো ব্রিলিয়ান্ট। ইউটিউবে অনেক ঠিক আছে। ম্যাম এটা বলেন, আপনি কতদিন আছেন স্ট্যামফোর্ডে? স্ট্যামফোর্ডে আমি আছি প্রায় কবে, সেপ্টেম্বরে জয়েন করেছিলাম, তো অলমোস্ট অনেক দিন, 1.5 বছরের পরে। না ম্যাম, আর কতদিন থাকবেন? ও আচ্ছা, আর কতদিন থাকবো সেটা আসলে ডিপেন্ড করছে। এখনো পর্যন্ত শিওর জানি না আসলে কতদিন থাকবো। কারণ ম্যাম সবাই তো স্ট্যামফোর্ডে এক্সপেরিয়েন্সের জন্য জয়েন করে, পরে যখন ভালো কোনো জায়গায় পাই আবার চলে যাই। এটা আসলে তো সবারই আসলে ভালো কোথাও যাওয়াই উচিত।
মানে সবারই, শুধু আমার তোমার না, যে সবারই আসলে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এটা দরকার হয়ে যায়, বুঝতে পেরেছো? এটা ছাড়া তো আসলে কোনো ওয়ে নাই। স্যার একজনে কি জানি কোয়েশ্চেন করলা যে কিভাবে কি করতে পারবা, ওটা একটু বলো তো আবার, কোয়েশ্চেনটা আমি শুনতে পাইনি। হ্যাঁ ম্যাম, ওই কোশ্চেনে আনসার দেওয়ার দরকার নেই। এই কোশ্চেন অ্যান্সার দেওয়ার দরকার নেই ম্যাম, এগুলো হচ্ছে ব্রিলিয়ান্ট ছাত্রদের প্রশ্ন ম্যাম। না, ওর কোয়েশ্চেনের আনসারটা আমার মনে হয় সবার জন্য ভালো হবে। মানে আমি বলছিলাম কি ম্যাম, মানে এই কোর্সটা তো মানে ম্যাম নাস্তা খাই নাই ম্যাম, ক্লাসটা হিসাবে এই কোর্সটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই কোর্সটা ম্যাডাম কিভাবে করলে ম্যাডাম ভালো আছে? ম্যাডাম থিওরিক্যাল প্লাস মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কি রাখলে ম্যাডাম, মানে বর্তমান যে পরিস্থিতি চলতেছে মার্কেট প্লেসে সব এভারেজ মিলিয়ে ম্যাডাম, মানে কিভাবে আমরা প্রস্তুতি নিলে ভালো হয় সেই বিষয়ে একটা পরামর্শ চাচ্ছিলাম আর কি। মানে এই কোর্সের জন্য নাকি ওভারঅল? ওভারঅল ম্যাম, ওভারঅল। ও, ওভারঅল তোমরা হচ্ছে যেভাবে ইয়া করতে পারো, ফোকাস করতে পারো, যেমন হচ্ছে প্রোগ্রামিং তো তোমাদের ফোকাস করতেই হবে। প্রোগ্রামিং যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ বাছো, যেমন পাইথন শিখতে পারো অথবা সি, যে কোনো একটা বেসিক কোর্স নিয়ে ওইটার উপরে কাজ করো। কাজ করে যদি দেখো, যেহেতু অলরেডি থার্ড ইয়ারে আসলে ওই সময়টা তোমরা পার করে আসছো, সেকেন্ড ইয়ারে এই কাজটা স্টার্ট করলে বেটার হতো। সো তোমরা যদি ধরো ইয়া স্টার্ট করো, কি বলে, প্রোগ্রামিং এখনো সময় আছে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ধরে করো। যে কোনো ল্যাঙ্গুয়েজের একটা বেসিক শিখলে, একটা বেসিক তুমি যদি শিখতে পারো কিভাবে কোড করতে হবে, তাহলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই তুমি কাজ করতে পারবা। সো একটা ল্যাঙ্গুয়েজে এক্সপার্টিস নিয়ে আসো, তাহলেই হবে। একটা কোর্সে নিয়ে আসলে, একটা ল্যাঙ্গুয়েজে তুমি যদি এক্সপার্টিস নিয়ে আসতে পারো, দেন দেখবা যে বাকিগুলাতে শুধু সিনট্যাক্স জেনেই বাকি সবকিছু করতে পারতেছো, কোনো সমস্যা নাই। শুধু তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তো ওইভাবে আগাইলেই মনে হয় মানে ইজি হবে আর কি, একটু লেগে থাকা লাগে, বাট সবকিছুই সহজ। জি ম্যাম। আচ্ছা, আমরা একটু ক্লাসে ফেরত যাই আর কি। ম্যাম এত তাড়াতাড়ি? ইয়ার তো শেষ করতে হবে, এর জন্য আর কি। আমরা মাঝখানে মাঝখানে কথা বলবো না, সমস্যা নাই। ম্যাম আসলে স্যাড সাবজেক্টটা আসলে স্যাড, মানে বিষয়টাই অনেক স্যাড। ম্যাম গল্প তো শোনা হলো না। থিওরিটিক্যাল পড়াশোনা করা যায় এভাবে? হ্যাঁ হ্যাঁ, এইটা এইটার চেয়েও বেশি আমার মনে হয় আরো বেশি পড়বো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে। এখন তো তাও নতুন নতুন কিছু শিখতেছো, তখন গিয়ে দেখবা যে এগুলা আসলে সবকিছু পড়ে আসছো, তারপরেও শুনতে হইতেছে ক্লাসে বসে। আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ম্যাম। পরিষ্কার। আচ্ছা, পরিষ্কার হলে তো ভালো। দেখো, আমাদের ওই রিকোয়ারমেন্ট নেয়ার জন্য আমাদের মানুষের কাছ থেকে নিতেই হবে যে একজন ক্লায়েন্ট আসলে আমাদের কাছে কি চায়। এটার জন্য আমাদের ইন্টারভিউইং করতে হবে, ইন্টারভিউ নিতে হবে। লাইক তোমাদের ক্লাসে হয়তো বা থাকলে আমি প্র্যাকটিক্যাল যে ল্যাব গুলো থাকতো, তাহলে কেউ একজনকে হচ্ছে ক্লায়েন্ট বানাতাম, কোন একজনকে বানাতাম হচ্ছে ডেভেলপার বা অ্যানালিস্ট। ওদেরকে ইন্টারভিউ নিতে বলতাম, কোয়েশ্চেন লিখে কিছু কোয়েশ্চেন ইয়ার করতাম, এবং সে যে আনসার দিত ওটাকে আবার ডকুমেন্টেশনে রেডি করতাম। এইটা করাটা কেন ইম্পর্টেন্ট? তুমি যদি ইন্টারভিউ না নাও এবং এই রিকোয়ারমেন্ট গুলাকে যদি আসলে লিখে না রাখো, তাহলে যেটা হবে, সবগুলা পার্ট করার পরে টেস্টিং টেস্টিং যখন তোমার শেষ, তখন তুমি যখন প্রোডাক্টটা ডেলিভারি দিবা, তখন দেখবে ইউজার বলতেছে, ভাই এটা কি করে দিচ্ছেন, আমি তো এটা আপনাকে বলি নাই, আমি তো আপনাকে বলছি অন্য কাহিনী। কিন্তু তোমার যদি ডকুমেন্টেশন না থাকে, তুমি কিন্তু ফুললি ধরা, এই যে 1-1.5-2 মাস কাজ করছো, পুরোপুরি ধরা খেয়ে যাবা। তো আমাদের এই কারণেই আসলে রিকোয়ারমেন্ট গুলা সব লিখে রাখতে হয়, যাতে ডেভেলপারেরও কোনো প্রবলেম না হয়, এবং আমাদের যারা হচ্ছে ক্লায়েন্ট আছে তারাও আমাদের সাথে বিট্রে করতে না পারে। ফুললি ডকুমেন্টেড একটা সিস্টেমের মধ্যে থাকে এবং দুজনেরই সিগনেচার থাকে এই ডকুমেন্টেশনে। হয়। সো এইটা যখন আমরা ইন্টারভিউটা নিব, তার আগে আমরা যখন এই যে প্রবলেমটা
আইডেন্টিফাই করেছি তখনই আসলে আমরা একটা প্রোটোটাইপ ডিজাইন করব। প্রোটোটাইপ হতে পারে এটা তোমার রিটেন ফ্লোচার্ট টাইপের একটা ফ্লোচার্ট তুমি লিখলা, ওই ফ্লোচার্ট অনুযায়ী তুমি হচ্ছে ইয়া করছো, সাপোজ কি বলে এটাকে, দেখাচ্ছ ইউজারকে যে এইভাবে এইভাবে কাজ করলে এই কাজটা হবে। বা প্রোটোটাইপ এমনও হতে পারে যে তুমি ওই সিস্টেমের ছোট্ট একটা ডেমো রেডি করে নিয়ে আসছো যে ভাই এইভাবে এইভাবে হইলে কি আপনার চলে কিনা। তখন বা উনি বলবে যে না হ্যাঁ ভাই এটা এইভাবে করেন, এটা এইভাবে হইলে আর একটু বেটার হয়। তো তোমার বুঝতে এবং তারও বুঝতে ইজি হবে। নেওয়ার সময় বা হিউম্যান ইনফরমেশন রিকোয়ারমেন্টস যখন আমরা গ্যাদার করি তখন আরেকটা জিনিস করতে হয় যেটা হচ্ছে লার্ন দ্য হু, হোয়াই এন্ড হোয়াই অফ দ্য কারেন্ট সিস্টেম। মানে কে কখন কোথায় কিভাবে কেন ইউজ করতেছে এই সিস্টেমটাকে, এই জিনিসটা তোমার জানতেই হবে। স্টুডেন্ট ইউজ করতেছে, টিচার ইউজ করতেছে, সাধারণ পাবলিক ইউজ করতেছে, এডুকেটেড পাবলিক ইউজ করতেছে, কি বলে আনডেভেলপড কান্ট্রি ইউজার ইউজ করতেছে, ডেভেলপড কান্ট্রি ইউজার ইউজ করতেছে, এইগুলা তোমার মাথায় থাকতে হবে। আদারওয়াইজ তোমাদের এই সিস্টেমটা আসলে মার্কেটাইজড ভালো হবে না। কারণ তুমি আনএডুকেটেড পার্সনদের জন্য যে সিস্টেম ডেভেলপ করবা, এডুকেটেড পার্সনদের জন্য সেমটা ডেভেলপ করবা না। কারণ হচ্ছে এডুকেটেড পার্সনরা অলরেডি দে নোজ এভরিথিং, বাট আনএডুকেটেডরা কি হয়, তারা কিন্তু একটা সিস্টেমের সাথে ইউজ টু হতে তাদের টাইম লাগে, সো তারা চাইলেই অনেক কিছু পারে না। তো তাদের কথা মাথায় রেখে আমরা যখন কোনো কিছু ডিজাইন করব তখন তাদের মতো করে করব, আবার যখন অন্য লোকের জন্য করব তখন অন্যদের কথা মাথায় রাখবো। যেমন ধরো ইউটিউবে বা হচ্ছে কোনো একটা সাইট যখন বাচ্চাদের চাইল্ডদের জন্য যখন তুমি কোনো একটা সাইটকে ডেভেলপ করতে চাও তখন কিন্তু কালারফুল হইতে হয়। দেখবো সাইটটাকে কালারফুল করে দেয় মানুষ অ্যাট্রাকটিভ করার জন্য। বাট আমাদের এজের পাবলিকদের জন্য যদি ওইরকম কালারফুল জিনিসপত্র নিয়ে আসে ওটা মার্কেটাইজ তো হবেই না, বরঞ্চ পুরোপুরি ফ্লপড খাবে। আমাদের এজের মানুষের পছন্দ চয়েস বললো বা হচ্ছে আমরা কি চাই ওটা কিন্তু সম্পূর্ণ ডিফার করে, ফুললি ডিফারেন্ট একজন চাইল্ড থেকে। আবার বয়স্ক লোকের জন্য আমাদের যে পছন্দ বা চাইল্ডদের যে পছন্দ সেটা কিন্তু যাবে না। বয়স্কদের জন্য আবার কালার বলো ডিজাইন বলো অন্যভাবে আমাদের চিন্তা করতে হবে। সো আমরা যখন হিউম্যানদের কাছ থেকে রিকোয়ারমেন্ট নিব তখন আমাকে মাস্ট বি জানতে হবে কে কেন কিভাবে এই কি বলে সিস্টেমটা ইউজ করবে। সো এই হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, কেন ইউজ করবে এগুলো আমাদের জানতে হবে। তো আমরা যখন এইগুলা জেনে যাব তখন আমরা আউটপুট আসলে কি পাবো, আউটপুট হিসেবে অ্যানালিস্ট, আমরা যারা অ্যানালিস্ট আছি তারা আন্ডারস্ট্যান্ডস হাউ ইউজার অ্যাকমপ্লিশ দেয়ার ওয়ার্ক when interacting with the computer and begin to know how to make the new system more useful and usable. মানে আমরা অ্যানালিস্টরা আসলে বুঝতে পারবো যে কিভাবে বা কোনটা ইউজ করলে কোনটা অ্যাড করলে পরে আমাদের এই সিস্টেমটা ইউজারের জন্য মোর ইন্টারঅ্যাক্টিভ হবে এবং ইউজেবল হবে। The analyst should also know the business functions and have complete information on the people, goals, data and procedure involved. So আমাদের গোল টোল ডেটা কি কি আসবে না আসবে সবকিছু আমরা আইডেন্টিফাই করতে পারবো এই রিকোয়ারমেন্ট নিয়ে। দেন অ্যানালাইজিং এর পার্টে আসে, অ্যানালাইজিং সিস্টেম নিডস। এটার জন্য আসলে অ্যাক্টিভিটি কি আউটপুট কি, এটার অ্যাক্টিভিটি হবে হচ্ছে আমরা অ্যানালাইসিস করে আসলে শুরুতে ফ্লো চার্ট আঁকবো। আমরা যদি ফ্লো চার্ট আঁকতে না পারি, আমরা যদি ফ্লো চার্ট একটা আঁকি তাহলে একটা সিস্টেমের জন্য ইজি হয়ে যায়। সাপোজ ধরো ফ্লো চার্ট কোথায় পড়ে আসছো, আইসিটি তে পড়ে আসছো, যদি তোমাদের আইসিটি থেকে থাকে, আর যদি কারো আইসিটি না থেকে থাকে তাহলে হায়ার ম্যাথে একটা ফ্লো চার্টের একটা পার্ট ছিল, হায়ার ম্যাথে ইন্টারমিডিয়েটে। সো ওইখানে ফ্লো চার্ট তোমরা অলরেডি দেখে আসছো যে ফ্লো চার্ট কি, ইভেন সিপিসি কোর্সেও তোমাদের ফ্লো চার্ট পড়ানো হয়েছে। তো আমরা যখন একটা সিস্টেমকে অ্যানালাইসিস করব, লগ ইন করে আসলে কি করবে, ইনপুট ডেটা দেওয়ার পরে আসলে সিস্টেম লগ ইন হবে। তো এইভাবে আমরা একটা ফ্লো চার্ট ডায়াগ্রাম ডিজাইন করে ফেলবো। এটা ডায়াগ্রামই হতে হবে ইজিলি রিপ্রেজেন্টেশনের জন্য। দেন কমপ্লিট দ্য ডেটা ডিকশনারি, আমাদের ডেটা ডিকশনারিটা কমপ্লিট করতে হবে। ডেটা ডিকশনারি কি জিনিস, আমাদের আসলে কি কি লাগবে এবং আমরা এই সিস্টেমের জন্য কি কি টার্মিনোলজি ইউজ করব সেটা হচ্ছে ডেটা ডিকশনারি।
এরপরে অ্যানালাইজ দ্য স্ট্রাকচার্ড ডিসিশনস মেড। আমরা যেই ডিসিশন গুলো নিয়েছি সেগুলাকে স্ট্রাকচার আকারে অ্যানালাইসিস করবো, কিভাবে স্ট্রাকচার করলে পরে বেটার হয়। এরপরে প্রিপেয়ার এন্ড প্রেজেন্ট দ্য সিস্টেম প্রপোজাল। আমাদের যখন ফ্লোচার্টটা রেডি হয়ে যাবে, যখন স্ট্রাকচার গুলা কিরকম হবে রেডি হয়ে যাবে, তখন আমরা কি করতে পারবো, একটা সিস্টেমের প্রপোজাল প্রেজেন্ট করতে পারবো যে এই জিনিসগুলো আমাদের সিস্টেমে থাকতেছে। যখন আমি একটা প্রেজেন্টেশন দিব এই সিস্টেমের উপর, তখন কিন্তু আমি একটা আউটপুট পাবো, যারা অডিয়েন্স আছে তারা কিছু না কিছু রিকমেন্ড করবে। সো এটার আউটপুট কি আসতে পারবে, রিকমেন্ডেশন অন হোয়াট ইফ এনিথিং শুড বি ডান। আমাদের রিকমেন্ডেশন আসবে আমাদের কি করলে পরে আর একটু বেটার হবে। সো অ্যানালাইজিং এর পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসে হচ্ছে ডিজাইনিং এন্ড রিকমেন্ডেড সিস্টেম। ডিজাইনিং দ্য রিকমেন্ডেড সিস্টেম, আমরা হচ্ছে ডিজাইনিং এর পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একজন ভালো ডিজাইনার হায়ার করতে না পারলে আসলে সিস্টেমটা ফ্লপ খেয়ে যায়। সো এই ডিজাইনারকে আমরা কিভাবে হায়ার করতে পারি বা আমাদের কি কি অ্যাক্টিভিটি থাকে অ্যাজ এ ডিজাইনার হিসেবে। ডিজাইন প্রসিডিউর ফর ডেটা এন্ট্রি, আমাদের ডেটা গুলা কিভাবে এন্ট্রি হবে। তোমরা ডেটাবেস কোর্স করে আসছো, তো ডেটাবেস এর মধ্যে কি কি টেবিল থাকবে, কোন কোন টেবিলে কি কি এন্টিটি থাকবে, এইসব কিন্তু তোমাদের ছিল। সো ওই যে ডিজাইন করছো যে এই টেবিলের মধ্যে এই ডেটা গুলো আসবে, এইভাবে আমরা হচ্ছে ইনপুট দিব, এইটাকে বলে হচ্ছে ডিজাইন প্রসিডিউরস ফর ডেটা এন্ট্রি। ডেটা এন্ট্রির জন্য আমাদের ডিজাইন করতে হবে ডেটাবেস। দেন ডিজাইন করতে হবে ডিজাইন দ্য হিউম্যান কম্পিউটার ইন্টারফেস। আমরা যে বর্তমান ইন্টারফেসটা দেখছি, এই ইন্টারফেসটাকে আমাদের হচ্ছে ডিজাইন করতে হবে। এরপরে ডিজাইন সিস্টেম কন্ট্রোলস, আমাদের এই সিস্টেমটাকে কিভাবে কন্ট্রোল করা যাবে, কোনো অন্য পিসি থেকে কন্ট্রোল করব নাকি এখান থেকেই করব, এই জিনিসটাও আমাকে ডিজাইন করে দিতে হবে। ডিজাইন ফাইলস অর ডেটাবেসেস, ওই যে বললাম আমাদের ডেটা এন্ট্রি যেভাবে হবে এবং ডেটাটা গিয়ে যেখানে থাকবে সেটাকে আমাদের ডেটাবেস বলে থাকি, ওটাকে ডিজাইন করতে হবে। দেন হচ্ছে ডিজাইন ব্যাকআপ প্রসিডিউর, আমাদের যদি অনলাইনে কোনো কিছু চলে যায় ওই ব্যাকআপ থাকতে হবে, না হলে সবই আসলে ডিলিট হয়ে যাবে। সাপোজ যদি আমরা জুমে ক্লাস নিচ্ছি, এখন আমার নেট চলে গেল, এই নেটটা যদি এখানে যদি ব্যাকআপ সিস্টেম না থাকতো তাহলে আমি আবার পুনরায় নেট কানেক্ট করে এখানে চলে আসতে পারতাম না। সো এই ব্যাকআপ প্রসিডিউরটা তোমাকে জানতে হবে। আউটপুট আসবে হচ্ছে মডেল অফ দ্য অ্যাকচুয়াল সিস্টেম। যখন তুমি ডিজাইনিং পার্টটা করে ফেলবা তখন তোমার একটা মডেল দাঁড়ায় যাবে যে তোমার সিস্টেমে কি কি থাকবে। দ্যাট মিন্স আর্কিটেকচার। আমরা যখন একটা বিল্ডিং করি শুরুতে ডিজাইন করি আর্কিটেকচার থ্রুতে। শুরুতে আমাদের কি বিল্ডিং এর একটা কাটাকাটি দাগাদাগি নিয়ে একটা রুম কয় ইঞ্চি হবে, বাথরুম কয় ইঞ্চি হবে, বিল্ডিংটা কত স্টোয়ার হবে, তো এইগুলো সবই আসলে দেয়া থাকে। এটাকে বলা হচ্ছে আর্কিটেকচার। আমাদের সিস্টেমেও যখন আমাদের ডিজাইনটা করা শেষ হয়ে যাবে, ইন্টারফেস কেমন হবে না হবে সেটা আমাদের জন্য আর্কিটেকচারের মতোই কাজ করবে। সো আমাদের ডিজাইনিং এর পার্ট ইম্পর্টেন্ট এর জন্য। দেন হচ্ছে ডেভেলপিং এন্ড ডকুমেন্টিং সফটওয়্যার। আসলে ডেভেলপিং পার্টটাই হচ্ছে ডিজাইনিং এর পরে আমাদের যে কোডিং এর পার্টটা আসে। সো আমরা দেখি এটাতে কি কি অ্যাক্টিভিটি আছে। সিস্টেম অ্যানালিস্ট works with programmers to develop any original software. তাহলে সিস্টেম অ্যানালিস্ট আমরা যারা আছি তারা আমাদের যে প্রোগ্রামার আমরা হায়ার করব বা আমাদের মাঝখান থেকে যে প্রোগ্রামার কাজ করবে তাদের সাথে আমরা বসে একসাথে কোনো কিছু ডেভেলপ করব সফটওয়্যার। কারণ আমার অ্যানালিস্টকে বুঝাইতে হবে ডেভেলপারকে আমি আসলে কি চাচ্ছি বা ক্লায়েন্ট আসলে আমাদের কাছে কি চাচ্ছে। দেন ওয়ার্কস উইথ ইউজার্স টু ডেভেলপ ইফেক্টিভ ডকুমেন্টেশন। তার মানে আমাদের অ্যানালিস্টের সাথে সাথে আমাদের 3 রকমের ইউজার থাকবে, একজন হচ্ছে ডেভেলপার, একজন অ্যানালিস্ট আর একজন হচ্ছে ইউজার। এই 3 জনের সাথে বসে ডকুমেন্টেশন যে আছে আমাদের আগে হিউম্যানের কাছ থেকে যে রিকোয়ারমেন্ট নিয়েছি ওই ডকুমেন্টেশন অনুযায়ী আমাদের ডেভেলপ করা স্টার্ট করতে হবে। প্রোগ্রামার্স ডিজাইন কোড এন্ড রিমুভ syntactical errors from the computer program। আমাদের কোড করবে ডিজাইনের উপরে এবং যদি কোনো সিনট্যাকটিক্যাল প্রবলেম থেকে থাকে সেটাও রিমুভ করবে আমাদের প্রোগ্রামাররা। ডকুমেন্ট সফটওয়্যার উইথ হেল্প ফাইলস, প্রসিডিউর ম্যানুয়ালস এন্ড ওয়েবসাইটস উইথ ফ্রিকুয়েন্ট আস্কড কোয়েশ্চেনস। আমাদের যে কোনো সিস্টেমে আসলে ফ্রিকুয়েন্ট কিছু আস্কড কোয়েশ্চেন থাকে, ওই কোয়েশ্চেন গুলোর আনসারটা দেয়া থাকতে হয়, ফ্যাক্ট যেটাকে আমরা বলে থাকি ফ্রিকুয়েন্ট আস্কড কোয়েশ্চেন।
সো ওই ফ্যাক্ট গুলা অলওয়েজ সবগুলা সিস্টেমে আসলে দিয়ে রাখতে হয়। দেওয়ার পরে আমাদের কিছু ম্যানুয়াল রেডি করতে হয়। আগে বলেছি ম্যানুয়াল ছাড়া আসলে কোনো ইউজার বুঝবে না আসলে কিভাবে ইউজ করবে, কি পাসওয়ার্ড দিবে শুরুতেই লগ ইনের সময়, কি ইউজার নেম দিবে, কিছুই বুঝবে না। তো এগুলোর জন্য আমাদের কিছু সাপোর্ট লাগবে, এটা বলে হচ্ছে ম্যানুয়াল। আমরা ম্যানুয়াল ছাড়া ল্যাপটপ ইউজ করি না, ম্যানুয়াল ছাড়া মোবাইল ফোন ইউজ করি না নর্মালি। তো ওই ম্যানুয়ালটা ইম্পর্টেন্ট আর কি। সো আমরা যখন এইগুলাকে এনশিওর করতে পারবো ম্যানুয়াল আছে, প্রোগ্রামার ভালোভাবে কাজ করতেছে, ডকুমেন্টেশন হচ্ছে, তখন আমরা একটা আউটপুট পাবো যেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামস আর হচ্ছে সিস্টেম ডকুমেন্টেশন। তার মানে এই যে ডেভেলপিং বা ডকুমেন্টিং সফটওয়্যারের পার্টে এসে আমরা আসলে কি পাচ্ছি, আমরা পাবো হচ্ছে কম্পিউটার প্রোগ্রামস, ফুললি একটা exe ফাইল যার এগেইনস্টে আসলে অনেকগুলো প্রোগ্রাম করা হয়েছে সেটা পাবো, প্লাস হচ্ছে এই সিস্টেমের ফুল যে একটা ডকুমেন্টেশন কিভাবে কাজ করতে হয়, কি ইউজ করতে হয় সেগুলা পাবো। সো এই গেল মোটামুটি। এরপরে আছে টেস্টিং এন্ড মেইনটেইনিং সিস্টেম। টেস্টিং এর মধ্যে আসলে কিছুই না, জাস্ট টেস্ট করব, সিস্টেম মেইনটেনেন্স করব এবং মেইনটেনেন্স ডকুমেন্টেশন, আমাদের ডকুমেন্টেশনও আমরা মেইনটেইন করব। কোথাও যদি আপডেট করি ভার্সন 1 এ যেটা ছিল ভার্সন 2 তে গিয়ে সেটা চেঞ্জ হয়ে যাবে, ভার্সন 3 তে গিয়ে সেটা আবার চেঞ্জ হবে। সো এই জিনিসটা আমাদের এনশিওর করতে হয় আর কি টেস্টিং এ। তো এটা টেস্টিং করলে আসলে আউটপুট আমরা কি পাই দেখো, প্রবলেমস ইফ এনি, যদি কোনো প্রবলেম থেকে থাকে, কোনো ভুল থেকে থাকে, কোনো বাগ থেকে থাকে সেটা আমরা টেস্টিং এর থ্রুতে পাই। আপডেটেড প্রোগ্রামস, আমরা যদি টেস্টিং করার পরে কোথাও প্রবলেম পাই সেটা আবার কি করে আপডেট করে নতুন ভার্সন আমরা দিয়ে থাকি, ভার্সন 1 ভার্সন 2 এইভাবে দেই। সো আমরা আপডেটেড প্রোগ্রামসটা আসলে টেস্টিং এর থ্রুতেই পাই এবং আমাদের ডকুমেন্টেশনেও আমরা আপডেটেড ডকুমেন্টেশনটা পেয়ে যাই, কারণ প্রত্যেক ভার্সন অনুযায়ী আমরা ডকুমেন্ট করি, ডকুমেন্ট রেডি করি। ভার্সন 1 এর জন্য যে ডকুমেন্টেশন ভার্সন 2 এর জন্য সেই ডকুমেন্টেশন না, কারণ ভার্সন 1 এ জিনিসটা ছিল ভার্সন 2 তে এসে কিন্তু সেই জিনিসটা চেঞ্জ হয়েছে। সো আমাদের ডকুমেন্টেশনেও চেঞ্জ আসবে। এরপরে দেখো আছে ইমপ্লিমেন্টিং এন্ড ইভালুয়েটিং দ্য সিস্টেম। এটাতে আসলে কিছুই না, ইমপ্লিমেন্ট করা হচ্ছে ট্রেন ইউজার, আমাদের ইউজারকে ট্রেন আপ করতে হবে। দেন হচ্ছে অ্যানালিস্ট প্ল্যানস স্মুথ কনভারসেশন ফ্রম ওল্ড সিস্টেম টু নিউ সিস্টেম। আমাদের যে ওল্ড সিস্টেম ছিল ভার্সন 1 এ যেটা ছিল, ভার্সন 2 তে গিয়ে কি কি চেঞ্জ হয়েছে সেটা আসলে অ্যানালাইসিস করে বের করতে হয় ইউজারের কাছে। যেমন ধরো তুমি হচ্ছে ইমপ্লিমেন্ট করেছো, সাপোজ আমাদের ফেসবুক কি হচ্ছে দিয়ে দিয়েছে, ফেসবুক ভার্সন ধরো এটা 100 ভার্সন চলতেছে সাপোজ ফেসবুকের অ্যাপস। এখন আমাদের কিছু রিপোর্ট থাকে, কিছু বাগ থাকে, কিছু তোমার কোয়েরি থাকে, এই সমস্ত জিনিস আমরা যখন রিপোর্ট আকারে দেই বা ওদের ফেসবুকে যারা টেস্টার আছে তারা যখন ইউজ করতে থাকে, টেস্টিং করতে থাকে, তখন কিন্তু ওরা কিছু জিনিস বের করে যে এই এর পরের ভার্সনে গিয়ে এই লাইকের বাটনটা এইভাবে না দিয়ে আর একটু ইন্টারঅ্যাক্টিভ করেন, এই রিঅ্যাক্টের মধ্যে অ্যাংরি না দিয়ে যে লাভ কয়েকদিন আগে কেয়ার রিয়েক্টটা দিয়ে দেন। হ্যাঁ কেয়ার রিঅ্যাক্টটা অ্যাড করলো। তো এটা আসলে কোত্থেকে আসছে, এটা কিন্তু টেস্টিং এর থ্রুতে আসছে। এই কেয়ার রিঅ্যাক্টটা কিন্তু ওই নতুন ভার্সনে অ্যাড করেছে। সো আমাদের এই জিনিসটা কনভারসেশনটা ফুললি ক্লিয়ার থাকতে হয় আর কি, সাবির সম্রাট। আসলে কি চাচ্ছি। জি ম্যাম। দেন হচ্ছে রিভিউ এন্ড হচ্ছে ইভালুয়েট সিস্টেম। আমাদের রিভিউ করতে হবে সিস্টেমটা কেমন এবং ইভালুয়েট করতে হবে যে সিস্টেমটা মার্কিং করতে হবে আসলে কত স্টার দেওয়া যায়, 5 4 3 2 1। এইটা করার পরে আমরা আসলে মেইনলি আউটপুট হিসেবে যেটা পাবো ট্রেন পার্সোনাল। আমরা যখন ইউজারকে ট্রেন আপ করব যে এই সফটওয়্যারটা এইভাবে ইউজ করতে হয়, জুম সফটওয়্যারটা এইভাবে ইউজ করতে হয়, যখন ট্রেন আপ করব তখন আমরা কিন্তু ট্রেন্ড পার্সোনাল পেয়ে যাচ্ছি। এবং আমরা যখন ট্রেনিং দিব তখন কিন্তু ইনস্টলেশনের ব্যাপার নিয়েও কথা বলবো। সো আমাদের সিস্টেমটাও আলটিমেটলি ইনস্টল হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি ইমপ্লিমেন্টিং এর বা ইভালুয়েটিং এর হচ্ছে আউটপুট। আমাদের মোটামুটি 7টায় আমরা শেষ করলাম। এবার এখানে একটা ফিগার আছে দেখো, সাম রিসার্চার্স estimate that the amount of time spent on system maintenance may be much as 60% of the total time spent on systems project. That means আমরা আসলে কি করি যখন একটা নিউ সিস্টেম দেই,
নিউ সিস্টেম ডিজাইন করি, ডিজাইন সবকিছু আদার অ্যাক্টিভিটিস মিলে আসলে 40% টাইম স্পেন্ড করি, এবং মেইনটেনেন্সে আমরা যে সিস্টেমটা আছে সেটা মেইনটেইন করতে গিয়ে আমরা আসলে 60% টাইম স্পেন্ড করি। এটা একটা জাস্ট রাফলি দেখানো হয়েছে, তার মানে মেইনটেনেন্সেই আমাদের আসলে বেশি টাইম দিতে হয়, বাকিটা আসলে কম, 60। এখন আমাদের মেইনটেনেন্সের ইম্প্যাক্টটা কি, মেইনটেনেন্স করলে আসলে কি কি ইম্প্যাক্ট হয়? মেইনলি আমরা দুইটা রিজনে মেইনটেইন করি, মেইনটেনেন্সটা আমরা আসলে পারফর্ম করি দুইটা রিজনে। একটা হচ্ছে রিমুভিং সফটওয়্যার এরর্স, আমরা সফটওয়্যারের যে সব বাগ থাকে বা এরর্স থাকে সেইগুলাকে রিমুভ করি। আরেকটা হচ্ছে এনহ্যান্সিং এক্সিস্টিং সফটওয়্যার, আমরা এক্সিস্টিং সফটওয়্যারকে যেটা আছে তাকে আরো ফার্দার কি কি করলে ইমপ্রুভ করা যাবে সেটাকে এনহ্যান্স করি। সো আমরা দুইটা জিনিসের জন্যই মেইনলি মেইনটেনেন্সের পার্টটা রাখি, এরর ডিটেকশন আর একটা হচ্ছে এনহ্যান্স। আমরা হচ্ছে সিস্টেমটাকে কিভাবে এনহ্যান্স করা যায় সেটাকে ফোকাস করার জন্য আমরা মেইনলি মেইনটেনেন্সের পার্টটা রাখি। আচ্ছা, আমাদের ক্লাস কটা পর্যন্ত? 11টা? ম্যাম আজকে এইটুকু পর্যন্তই করান ম্যাম। ম্যাম হ্যাঁ, হাবাই ছেড়ে গেছি। দিব, দাঁড়াও। হাবাই গেছি ম্যাম। হুম, ম্যাম ঘুম হাবাই গেছি থেকে ম্যাম। ম্যাম ঘুম থেকে উঠেই কানের মধ্যে হেডফোন গুঁজে দিছি, ক্লাস করছে। হ্যাঁ, তোমাদের মতো আমারও অবস্থা, একই অবস্থা। ঘুম থেকে উঠে তাহলে আবার থাক, শুরু করছি। তাহলে থাক ম্যাম। আচ্ছা, এই পার্টটা অনেক হয়েছে ম্যাম, অনেক দেখো, হয়েছে। এটাতে আসলে কিছুই পড়াবো না। দেখো এখানে একটা ফিগার দেখা যাচ্ছে, রিসোর্স কনজাম্পশন ওভার দ্য সিস্টেম লাইফ। আমরা আসলে যে রিসোর্স গুলা ইউজ করি, ওই রিসোর্স গুলা কখন ইউজ করি সেটা দেখানো হয়েছে। ইনস্টলেশনের আগ পর্যন্ত আমরা কোনো রিসোর্স ইউজ করি না, ইনস্টলেশনের পরে গিয়ে আমাদের সমস্ত রিসোর্স ইউজ হয়। দ্যাট মিন্স টাইমের সাথে আমরা যদি অ্যামাউন্ট অফ রিসোর্সের করি, কম্পেয়ার করি, তাহলে দেখতে পাবো এরকম একটা কার্ভ আসছে। সময়ের আমরা ইনস্টলেশনের পরে বেশি টাইম আমরা স্পেন্ড করি ঠিকই, বাট ইনস্টলেশনের যখন আমরা করি তখন হচ্ছে পিকে থাকে, আমাদের রিসোর্স ইউজটা পিকে থাকে শুধুমাত্র ইনস্টলেশন যখন চলে তখন। ইনস্টলেশন হয়ে গেলে আস্তে আস্তে নিচের দিকে থেকে মানে নামতে থাকে রিসোর্স ইউজ। দেন হচ্ছে আবার যখন আমরা মেজর চেঞ্জেস করি বিজনেসে বলো টেকনোলজিতে, মানে নতুন ভার্সন নিয়ে আসি, তখন আবার এই রিসোর্সটা আর একটু বেশি ইউজ হয়। এই মোটামুটি হচ্ছে সিস্টেম লাইফের রিসোর্স কনজাম্পশনের একটা ফ্লো চার্ট, এটা কিছুই না। আচ্ছা, এরপরের দিন আমরা হচ্ছে এই কেস টুল গুলা নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? জি আজকে ম্যাম, যেহেতু ইনশাআল্লাহ। সবাই হাঁপায়ে গেছো, আমরা জি কেস ম্যাম। টুল নিয়ে পড়াশোনা করব, আর নেক্সট ক্লাসে এটা শেষ করে দিব আর কি। জি ম্যাম। গল্প করলে ভালো হয়, ঘুমায় শুভ। হ্যাঁ, ঘুম তো আসবেই স্যার, ঘুম তো গল্প শুনবা? মেহেদি সাবির সম্রাট ঘুমাচ্ছে, ম্যাম আজকে আর গল্প করবো না, আজকে এখান পর্যন্ত সাবিরা মুস্তিরাত ঘুমাচ্ছে ম্যাম।